উপস্থিত দি ইনলাইটেন একাডেমির সকল সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকা বৃন্দগণ এবং উপস্থিত রয়েছেন সম্মানীয় মাস্টার জাহিরুল ইসলাম স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ লক্ষ্মীপুর হাই স্কুল, এবং সম্মানীয় অভিভাবক ও অভিভাবিকাগণ। সাথে উপস্থিত রয়েছে আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ। সকলকে সর্বপ্রথমে দ্য ন্যাশনাল সায়েন্স ডে উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দি ইনলাইটেন একাডেমিতে। কারণটা হচ্ছে আজকে আমরা দ্য ন্যাশনাল সায়েন্স ডে উদযাপন করব, তার জন্য। সাথে আমরা আজকে প্রথমে একটা গার্জিয়ান মিটিং হবে, তারপরে আমরা আমাদের শিক্ষার্থীরা তাদের টিচারদের সহযোগিতায় যে সকল প্রজেক্টগুলো তৈরি করেছে সেই প্রজেক্টগুলো আমাদের সামনে তারা উপস্থাপন করবে, সেগুলো আমরা দেখব। যেহেতু আজকে ফ্রাইডে, শুক্রবার, তাই প্রোগ্রামকে আমরা বেশি দীর্ঘায়িত করব না। প্রথমে আমি সায়েন্স ডে সম্পর্কে একটু বলি। আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি। এই 28 ফেব্রুয়ারি এই দিনে আমরা পুরো ভারতবর্ষে আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করে থাকি। এই দিনটাতে ন্যাশনাল সায়েন্স ডে পুরো ভারতবর্ষে উদযাপন করা হয় কেন, এটা আমাদের অনেকের অজানা। যেহেতু বিজ্ঞান বিষয় নিয়ে আমাদের এলাকার মধ্যে তেমন একটা প্রচলন নেই, তাই আমরা দি ইনলাইটেন একাডেমি থেকে উদ্যোগ নিয়েছি যাতে আমাদের এলাকার মধ্যে যে বিজ্ঞান বিষয়গুলো যে আছে সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং আমাদের যে দি ইনলাইটেন একাডেমির শিক্ষার্থীরা আছে তারা যাতে বিজ্ঞানের দিকে তাদের মনোযোগ বাড়ে, আগ্রহ বাড়ে, সেই উদ্যোগ নিয়ে আমরা এই কাজগুলো করছি। তো আজকে যে 28শে ফেব্রুয়ারি এই দিনটিতে আমরা সায়েন্স ডে উদযাপন করছি, এই কারণটা হচ্ছে যে আমাদের ফিজিক্স স্যার সিভি রামান, তিনি যে রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ফিজিক্সে আমাদের ভারতবর্ষ নয় পুরো এশিয়া মহাদেশের মধ্যে তিনি একজন এমন সায়েন্টিস্ট ছিলেন পদার্থবিদ্যায়, তিনি প্রথম 1930 খ্রিস্টাব্দে নোবেল জয়ী হয়েছিলেন। তার এই আবিষ্কার পুরো বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আমাদের দেশের মানুষ সিভি রামান তিনি এমন একটা জিনিস আবিষ্কার করেছিলেন, সেই জিনিসটা সম্পর্কে আমি হালকা বলবো। 1921 খ্রিস্টাব্দে তিনি যখন লন্ডনে গিয়েছিলেন একটা মিটিং এ, সায়েন্টিস্টদের মিটিং এ, সেখান থেকে মিটিং থেকে আসার পথে তিনি যখন স্টিমারে জলজাহাজে আমাদের ভারতবর্ষের দিকে আসতেছিলেন, তখন তিনি একটি খেয়াল করলেন যে সমুদ্রের জলটা নীল কেন। আমরা তো সারাদিনে অনেক কিছু ভাবি বা ঘুম থেকে উঠি, সারাদিন কাজকর্ম করলাম, আমাদের নিজের সম্পর্কে, নিজের সারাদিনে আমরা কি কাজ করি, কোনটা ভালো মন্দ, আমরা সেটাও আমাদের ভাবার কাছে আমাদের কাছে সময় নেই। কিন্তু সিভি রামান তিনি এমন একজন বিজ্ঞানী ছিলেন, তিনি যখন লন্ডন থেকে আসতেছিলেন জলজাহাজের মধ্যে তিনি সমুদ্রে যখন তিনি ছিলেন, তখন তিনি সমুদ্রের মধ্যে দেখলেন যে সমুদ্রের জলটা একটু নীল রঙের।
সেই জল যে নীল রঙের, তো নীল রঙের সমুদ্রের জল নীল রঙের হয় কেন? তার মনের মধ্যে একটা কোশ্চেন জেগে গেছিল যে সমুদ্রের জলটা নীল রঙের হয় কেন। কিন্তু আমরা প্রায় 99% মানুষ আমরা জানি, যেটা আমরা ভুল জানি। অনেকেই বেশিরভাগ 99% মানুষ এটাই জানে যে আকাশের রং নীল, যার কারণে সমুদ্রের জল নীল। সব মানুষ বেশিরভাগ এটাই জানে। কিন্তু সিভি রহমান তার মনের মধ্যে যে প্রশ্ন জেগেছিল যে জলে নীল, সমুদ্রের জল নীল কেন, তখন তিনি সমুদ্রের জলটাকে একটা গ্লাসের মধ্যে নিলেন, নিয়ে দেখলেন যে আবার গ্লাসের মধ্যে জলের রংটা নীল দেখাচ্ছে না, এর কারণটা কি? তখন তিনি সেই জিনিসটার প্রতি তার মনোযোগ বাড়ল যে এটা কি কারণে হচ্ছে। সেই ব্যাপার নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে করতে তিনি দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করে, যে সূর্যের যে আলো আসতেছে, সেই আলো যখন আমাদের কোনো লিকুইড বা তল পদার্থে প্রবেশ করে সেখানে একটা বিচ্ছুরণ ঘটে, যার কারণে সেখানে লাল রং, নীল রং, হলুদ, বিভিন্ন রঙের যেমন নামধেনু হয় সেরকম একটা রঙের বিচ্ছুরণ ঘটে। সব থেকে বেশি যে রংটা বিচ্ছুরণ ঘটে সেটা হচ্ছে নীল রং, যার কারণে জলের রং নীল দেখায়। তিনি এই প্রথম 1928 খ্রিস্টাব্দে রামান এফেক্ট আবিষ্কার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তখন 1930 খ্রিস্টাব্দে তাকে নোবেল দিয়ে তাকে সম্মানিত করা হয়। তারপরে তিনি আরো বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করেন। তারপরে আমাদের ভারত সরকার 1954 খ্রিস্টাব্দে তাকে ভারত রত্ন সম্মান দিয়ে তাকে পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেন। এরপরে 1987 খ্রিস্টাব্দে আমাদের দেশের ভারতীয় সরকার তারা ঠিক করলেন যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে দিকের দিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া কোন জিনিসই চলতে পারে না। তার জন্য 1987 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি রামান এফেক্ট এবং সিভি রহমানকে স্মরণ করে একটি বিজ্ঞান দিবস হিসাবে এই 28শে ফেব্রুয়ারি দিনটাকে স্মরণ করা হচ্ছে এবং সেটাকে ঠিক করা হয় 1987 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি প্রথম বিজ্ঞান দিবস হিসাবে আমরা পালন করি। তারপর থেকে প্রতি বছর আমাদের ভারতবর্ষের মধ্যে এই দিনে আমরা এই ন্যাশনাল সায়েন্স ডে উদযাপন করি। এই ন্যাশনাল সায়েন্স ডে উদযাপন করার লক্ষ্য হচ্ছে একটাই, ওনারা বিভিন্ন ধরনের, সেটা পদার্থবিদ্যায় হোক বা জীববিদ্যা হোক, যেভাবে হোক, তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে গেছে, এখনো আবিষ্কার হচ্ছে। কিন্তু আমরা যে সায়েন্স ডে পালন করছি, এটার লক্ষ্য হচ্ছে যাতে আমাদের যে শিক্ষার্থীরা আছে, আমাদের স্কুলের এবং আমাদের শিক্ষার্থীরা রয়েছে, তাদের মনের মধ্যে যাতে একটা বিজ্ঞান নিয়ে তাদের মনের মধ্যে একটা আগ্রহ জাগে, মনোযোগ পারে। কারণ এখন 99% স্টুডেন্ট বিজ্ঞানকে ভয় করে, সায়েন্সকে ভয় করে। আমরা যদি আমাদের এখান থেকে ক্লাস 10 থেকে অনেকগুলো স্টুডেন্ট বের হলো আমাদের কোচিং সেন্টার থেকে, আমরা তাদেরকে কোশ্চেন করলে যে কে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, কেউ হাত তুলছে না, কেউ কথা বলছে না, সবাই চুপচাপ। কারণ একটাই, কারণ তারা সায়েন্সকে ভয় করে। সায়েন্স অনেক কঠিন সাবজেক্ট, এটা মনে করে, কিন্তু সায়েন্স একটা ইজি সাবজেক্ট। প্রত্যেকটা জিনিসই কঠিন, কিন্তু আমাদের কঠিনের সাথে লড়াই করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপরে আমাদের বাচ্চাদের উন্নতি হবে, আমাদের সমাজের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে। এটা আমাদেরকে ভাবতে হবে। এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি ডেইলাইট একাডেমিতে যে আমরা এই সায়েন্স ডে উদযাপনের মধ্য দিয়ে আমাদের যে বাচ্চাগুলো আছে, আমাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে, তারা যাতে ছোট থেকে সায়েন্সের প্রতি মনোযোগ পারে এবং তারা যখন আস্তে আস্তে তারা ধীরে ধীরে বড় হবে, উঁচু ক্লাসে যাবে, তাদের যত আরো ইচ্ছা জাগে যাতে তারা সুন্দরভাবে তাদের যে সায়েন্সের প্রতি আগ্রহ হবে, তারাও মনে মনে ভাববে আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, আমিও ডক্টর হব, আমিও ইঞ্জিনিয়ার হব, আমিও কোনো এক সময় ভালো
বৈজ্ঞানিক হব। আমরা যদি ভাবি আমাদের গ্রাম্য এলাকায় বসবাস করি, আমরা কিভাবে আমাদের ছেলে মেয়ে একজন বৈজ্ঞানিক হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। আমাদের এলাকার মধ্যে, আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে সায়েন্টিস্ট রয়েছে আমাদের মাটিকন্ডায়। আপনারা দেখেছেন পেপারে, সংবাদ মাধ্যমে, কিছুদিন আগে আমাদের মাটিকন্ডার একজন মেয়ে সায়েন্টিস্ট হয়ে তিনি জাপানে গিয়েছেন অবজারভেশন করতে, বিভিন্ন গবেষণার কাজে যুক্ত হতে। ভাবুন, আমাদের ইসলামপুর ব্লকের থেকে সায়েন্টিস্ট হচ্ছে, তাহলে আমাদের চপড়া ব্লক, আমাদের লক্ষ্মীপুর থেকে হবে। কার মনের মধ্যে, কার মধ্যে কি প্রতিভা আছে আমরা কিন্তু সেটা জানি না। সেই প্রতিভাগুলোকে আমাদেরকে বার করতে হবে। আমরা বার করবো কিভাবে, কোন বাচ্চার মধ্যে কি প্রতিভা আছে, যে সায়েন্সের প্রতি কার আগ্রহ বেশি আছে, কার নৃত্য ডান্সের প্রতি আগ্রহ আছে, গানের প্রতি আগ্রহ আছে। সেই আগ্রহগুলো যখন আমরা বার করবো, তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম ন্যাশনাল সায়েন্স ডে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকে, তাদের মনের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো, এবং সেই বাচ্চাকে সেদিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আমাদের বাচ্চাগুলো শুধু আমাদের দিনলাইন একাডেমির শিক্ষার্থীরা নয়, যাতে আমাদের আশেপাশে যতগুলো শিক্ষার্থী রয়েছে তারাও যাতে সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ে, তারাও যাতে ধীরে ধীরে বড় হয়ে মাধ্যমিক পড়ে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে। সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাব। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদেরকে দায়িত্ব সহকারে দিয়েছেন, এবং আমরা আমাদের দায়িত্ব সহকারে আমরা আমাদের কর্তব্য পালন করব। শুধু আপনাদের সহযোগিতা চাই। আমরা আমাদের এলাকার মধ্যে আমরা দেখি, যখন আমরা আমাদের স্কুলের টিচার দরকার পড়ে বা কোনো জায়গায় টিচার দরকার পড়ে আমাকে কল করে, কিন্তু আমি মনে মনে ভাবি যে কোথায় সায়েন্সের ছেলে পেলে আছে, সায়েন্সের স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি অনেকেই যাচ্ছে কলেজ, পড়াশোনা করছে, আমার মেয়ে আমার ছেলে কলেজ যাচ্ছে, কিন্তু কি নিয়ে পড়াশোনা করছে, সেটা কাজের না কাজের নয়, সেই সাবজেক্টের কতটা দাম আছে সেগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা যখন টাকা পয়সা খরচ করছেন আপনার ছেলের পিছনে, আপনার সন্তানের পিছনে, তাদেরকে ভালো মতো গাইড করুন, যাতে তারা তাদের জীবনকে ছোট থেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। কারণ বাচ্চাকে গড়ে তুলতে গেলে তাদেরকে ছোট থেকেই করতে হবে। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা যদি কোনো কিছু করতে চাই আমরা কিন্তু এখন পারবো না। আমাদের ইচ্ছা যে একটা বাচ্চাকে মাস্টার বানাবো, সায়েন্টিস্ট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তো আপনাকে প্রথমে ছোট থেকেই সেটা নিজেকে সেট করে নিতে হবে মাইন্ডের মধ্যে। আমার বাচ্চাকে আমি এই জিনিস এইটাই বানাবো, সে ডক্টর হবে, সেভাবে তাকে তৈরি করতে হবে। এগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে শুধু বাচ্চাদেরকে স্কুলে এডমিশন করিয়ে দিলাম, মাসে মাসে টাকা পয়সা দিয়ে দিলাম, খোঁজ খবর রাখলাম না পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না, স্কুলের সিস্টেমটা কিরকম আছে, ডিসিপ্লিন কিরকম আছে, সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে খোঁজ খবর রাখতে হবে। আজকে যেহেতু অনেকে গার্জেন আমার ডাকে সাড়া দিয়েছেন, তো আজকে একটু সামান্য একটা কথা বলি, যে আমাদের স্কুলে আমি প্রায় দেখি প্রত্যেক দিনেই 20% স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকবে কেন, তারা অনুপস্থিত থাকবে কেন? যাতে 95% আমাদের স্কুলে স্টুডেন্ট অ্যাটেন্ড থাকে, সেটাই আমাদের। তো আমরা আসি আপনাদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের কোথাও যদি ভুল হয় সেটা আপনি ডাইরেক্ট আমাকে এসে বলুন, আপনার এটা ভুল হচ্ছে, সেটা আমি রিসলভ করে দেব, সেই সমস্যা আমি সমাধান করব। কিন্তু আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন কন্টিনিউ। আপনারা নিজেই কোথায় যাচ্ছেন, মেহমানিতে, কোনোদিন যাবেন চিল্লাখানাতে, কোনোদিন যাবেন কাটগা মাজার শরীফে, আপনি বাচ্চাকে নিয়ে চলে গেলেন মার বাড়ি, 7 দিন নেই। এটা কেন হবে? বাচ্চাকে এভাবে অ্যাবসেন্ট করানো যাবে না, স্কুলে কন্টিনিউ রাখতে হবে। যে বাচ্চা আমাদের স্কুলে কন্টিনিউ আছে, সেই বাচ্চার এখানে উন্নতি হয়েছে, আর আমি জোর গলায় বলতে পারি সেই বাচ্চার এখানে ডেভেলপমেন্ট হয়েছে। আর যে বাচ্চাগুলোর অ্যাবসেন্ট হচ্ছে তার দায়িত্ব কিন্তু আমি নেব না, তার দায়িত্ব কিন্তু সেই গার্জেনকে নিতে হবে। এবং সেই গার্জেন যদি কোনোদিন আমাকে কমপ্লেন করে, সেই কমপ্লেনও আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না, বা আমি শুনবো না।
আমি প্রথমে আপনি কমপ্লেন করতে আসবেন, আমি অ্যাটেন্ডেন্স কপি দেখবো, রেজিস্টার কপি দেখবো, সে 1 মাসের মধ্যে কতদিন প্রেজেন্ট আছে স্কুলে। যদি প্রেজেন্ট কম আছে, দেখা যাচ্ছে 60-20-30% তিনি অ্যাবসেন্ট আছে, আপনার কথা আমি শুনবো না। আপনাদেরকে আমি প্রতি মিটিং এ বারবার বলি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কন্টিনিউ স্কুলে পাঠাবেন। তার বাচ্চার ডেভেলপমেন্ট কিভাবে, তার ডেভেলপ কি হবে, তার উন্নতি কি হবে, তার সর্বাঙ্গীন বিকাশটা কিভাবে হবে, সেটা আমি দেখে নেব। আমাদের টিচারগুলো আছে তারা দেখে নেবে। সেভাবে আমরা, বিশেষ করে আমি তাদেরকেও সেভাবে, ওনাদেরকেও আমি ট্রেন করি। আমি যেমন স্টুডেন্টদেরকেও গাইড করি, ঠিক তেমনই আমি কিন্তু আমাদের টিচারদেরকেও আমি গাইড করি যে ক্লাস ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। যারা কন্টিনিউ আমাদের স্কুলে যে সকল গার্জেন, সচেতন গার্জেন রয়েছেন, তারা যারা কন্টিনিউ আমাদের প্রতি সপ্তাহে আমাদের স্কুলে ভিজিট করেন, অনেকেই জানেন। আর যারা বছরে একবার শুধু টাকা দিতে আসেন, স্কুলে কি হচ্ছে কোনো খোঁজ খবর নাই, আপনার বাচ্চা পড়াশোনা করতে পারছে কি পারছে না কোনো খোঁজ খবর নেই, স্কুলে পড়াশোনা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেগুলোর কোনো খোঁজ খবর নেই, তাহলে সেইভাবে বাচ্চারা কিন্তু উন্নতি হবে না। এটা আপনাদেরকে আমি বারবার বলছি। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনার বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে চলবে সেটা আপনাকে একটা রুটিন বানিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনার বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ হবে। আমাদের স্কুলে, আমি আমার এদের স্কুলের কথা বলবো যে এখানে শুধু পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষা আছে যে আমরা বই থেকে যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। আমাদের স্কুলে শুধু পুঁথিগত শিক্ষা নয়, এখানে নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সব রকম শিক্ষা এখানে প্রদান করা হয়। এই কারণে আমরা মাঝে মাঝে স্কুলগুলোর এই অনুষ্ঠানগুলোর প্রোগ্রামগুলো আয়োজন করি। আপনারা অনেকে ভাববেন যে এই স্কুলে এত মাসে মাসে কিসের প্রোগ্রাম হচ্ছে। মাসে মাসে প্রোগ্রাম হচ্ছে এই কারণে যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক থেকে, সব দিক থেকে তাদের মধ্যে একটা বিকাশ ঘটে। শুধু পুঁথিগত শিক্ষা নিলে তো হবে না। আপনি আপনার বাচ্চাকে পুরো ব্যস্ত রেখে শুধু বইয়ের সাথে ব্যস্ততা করেছেন, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু বই পড়বে, পুঁথিগত শিক্ষা নিয়ে এসে রেজাল্ট করেছে 99%, কিন্তু সামাজিক শিক্ষার পায়নি, তার মধ্যে নৈতিক শিক্ষা নেই। আপনারা এটাও বুঝতে পারবেন না যে সে শিক্ষা, আপনি হচ্ছে আমার ছেলে অনেক পড়াশোনা করেছে, কিন্তু একটা ছেলে 70% নাম্বার পেয়েছে, আর একটা ছেলে কোনো বড় হাইফাই স্কুলে পড়াশোনা করেছে, 99% নিয়ে পাস আউট হয়েছে। সে পুরো বলে বেড়াচ্ছে যে আমার ছেলে 99% নাম্বার পেয়ে পাস হয়েছে মাধ্যমিকে, আর আমাদের গ্রামে একটা ছেলে 70%। কিন্তু দুজনের মধ্যে যদি যে 70% নাম্বার নিয়েছে তার মধ্যে সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সব রকম শিক্ষা রয়েছে, 100% তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য দেখা যাবে। কিন্তু 99% নাম্বার যে পেয়েছে তার মধ্যে নৈতিক শিক্ষা না থাকে, সে কিন্তু ভবিষ্যতে তার বাবা মাকেও কিন্তু বাড়ির মধ্যে রাখবে না, পুরো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। এই কারণে আমি বলবো শুধু পুঁথিগত শিক্ষা নয়, বাচ্চাদেরকে সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা বিশেষ করে দরকার। এই সমাজে তাদের আচার আচরণ, ব্যবহার কিভাবে চলতে হবে, চুলের কাট কিভাবে করতে হবে, ড্রেস কিভাবে পরিধান করতে হবে, সব রকম জিনিসটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। শুধু নামি দামি স্কুলে দিব, ভালো টিউশন দিব, এটা দেখলে হবে না। তার আচার আচরণ, ব্যবহার, সব রকম জিনিসটা দেখতে হবে। সে যেমন অর্থনৈতিক, টাকা পয়সা যে আছে, কোনো বাচ্চা বেশি করে টাকা খরচ করছে কিনা সেটাও দেখতে হবে আমাদের ছোট থেকে, না হলে কিন্তু বড় হয়ে তাকে সামলাতে পারবেন না। আমরা ক্লাসের মধ্যে এই সব জিনিসগুলো আমরা আলোচনা করি। কোনো বাচ্চা যদি বেশি কোনো জিনিস, দামি জিনিস নিয়ে আসে, আমি এটাও বলে দিই যে এত দামি জিনিস কিনবো না, তোমার বাবার পয়সা আছে আছে কিন্তু এত দামি জিনিস নিয়ে আসবে না। কেউ দেখবে একটা টিফিনের মধ্যে একটা বাচ্চাকে 100 টাকার উপরে জিনিস দিয়ে দিয়েছে, আমি দেখে দেখি দামি দামি ড্রাই ফ্রুট বিভিন্ন ধরনের। আচ্ছা, বাচ্চাকে খাওয়াতে হবে, ঠিক লিমিট আছে, লিমিট আছে। আপনি 100 টাকার ফ্রুট একদিনে দিয়ে দিবেন টিফিনের মধ্যে, সেভাবে তো নয়। সেটাকে আপনি ধীরে ধীরে খাওয়ান।
বাচ্চার শারীরিক দিক থেকে ডেভেলপ হবে, একবারে খাওয়ালে তো হবে না। তো বাচ্চাকে একটু কষ্টও দিতে হবে। যে বাচ্চা একটু কষ্ট পাবে শিক্ষার দিক থেকে, সেই বাচ্চার উন্নতি হবে। বাচ্চাকে যেটা চাইবে, আমাকে গাড়ি লাগবে গাড়ি দিয়ে দিলাম, এটা লাগবে এটা দিয়ে দিলাম, তাহলে তার চাহিদা যদি আমরা প্রত্যেকটা জিনিস চাহিদা পূরণ করতে সাথে সাথে, ও কিন্তু কথাগুলো আমাদের পরবর্তীকালে কিন্তু শুনবে না। একটু তাকে শাসনের মধ্যে রাখতে হবে। এই জিনিসগুলো আমি এই কারণে বলছি যে বাচ্চাকে নিজের শাসনের মধ্যে রাখতে হবে। যে শুধু স্কুলের উপর ছাড় দিলে হবে না। আমাদের কাছে 4 ঘন্টা থাকে, 4 ঘন্টার মধ্যে আমাদের যতটা দেওয়া সম্ভব আমরা দিয়ে দিচ্ছি। বাকি সময়টা আপনাদের বাইরে থাকে। কোনো বাচ্চা যদি বাড়িতে দুষ্টুমি করছে বা কোন রকম সমস্যায় আপনাকে ফেলছে, অবশ্যই আমাকে ফোন করবেন বা আমাকে বলে দিবেন। আমি বাচ্চাকে একবার বুঝাই দিই, 100% মধ্যে 80% বাচ্চা কন্ট্রোল হয়ে যায়। কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বাড়িতে দুষ্টুমি করে, বলে স্যারকে ফোন করে দিব, স্যারকে বলে দিব, বা অরিজিনালি ফোন করে আমার সাথে কথা বলে দেয়। আমি বলে দিলে বাচ্চা একটু শান্ত হয়ে যায় বা ভয় করে। আপনাদের কথা শুনবে না, কারণ আপনাদের ভয় করবে না, কারণ আপনাদের কাছে ছোট থেকে আপনার বাচ্চা মানুষ হয়েছে, আমাদের কাছে একটু ভয় করবে। আর আমরা একটু থ্রেট দিই। যদি আপনারা বলেন, অনেক গার্জেন আছে যে বাচ্চাদেরকে এত থ্রেট দেন কেন, বাচ্চাগুলো একটু ভয় পায়। বাচ্চাদেরকে একটু থ্রেট দিই আমি, যাতে তাদের মনের মধ্যে একটা ভয় থাকে। এই কারণে আমি থ্রেট গুলো দিয়ে থাকি। তো আপনাদেরকে আমি লাস্ট একটা অনুরোধ করবো যে আপনারা বাচ্চাদেরকে কন্টিনিউ রাখবেন স্কুলের মধ্যে, যাতে কোনো রকম অ্যাবসেন্ট না হয়। এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, সরাসরি জানাবেন। কোনো দ্বিধাবোধ নেই যে আমার ছেলের মধ্যে এই সমস্যাটা হচ্ছে, বা রাস্তাঘাটে এরকম হচ্ছে, বা পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছে, বা ক্লাস ঠিক মতো হচ্ছে না। আপনার মনের মধ্যে যে কোনো প্রশ্ন থাকবে, আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন। সেটাকে আমি খুব তাড়াতাড়ি সেটাকে সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব। আর সমস্যা সমাধান করার চেষ্টা করার জন্য আমরা এখানে আছি। আমরা এখানে শিক্ষা, সামাজিক নৈতিক শিক্ষা প্রদান করার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে কোনো বিজনেস করার জন্য আসেনি। আমিও যদি বিজনেস করতে আসতাম, তাহলে আজকে ন্যাশনাল সায়েন্স ডে পালন করছি। এই জন্য আমিও আজকে বলে দিতাম বাচ্চাদেরকে যে আপনারা 300 টাকা করে নিয়ে আসবেন, 400 করে নিয়ে আসবেন, এটা আছে চাঁদা। কেন? স্কুলে তার ন্যাশনাল সায়েন্স ডে পালন হবে, যার কারণে দিতে হবে। আমি কিন্তু এই কাজটা করিনি। আমি গার্জেনদেরকে ডাকছি, আমার যতটা হয় আমি 1 কাপ চা বিস্কুট খাওয়াবো, যতটুকু পারবো। কিন্তু আমি বাচ্চাদের কাছ থেকে টাকা নিই না বেশি। যখন অনেক বিশাল একটা টাকা খরচ হয়ে যায়, 30-40 টাকা কোনো প্রোগ্রামে যেমন আমাদের খেলাধুলা হলো, তখন আমি মাত্র 50 টাকা চাঁদা নিয়েছিলাম। যেখানে অন্যান্য স্কুলে খবর নেবেন 600-700 করে চাঁদা নিয়েছে আমাদের রামগঞ্জের দিকে, আমি খবর নিয়েছি। কিন্তু আমি চাঁদা নিই না। আজকে আমরা একটা প্রোগ্রামে আয়োজন করেছি, আমরা নিজের পোষায় প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা যে টাকাটা দেন মান্থলি পেমেন্টটা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সেই পেমেন্টটা শুধু সময় মতো দিয়ে দিবেন। কারণ একটা সিস্টেম আছে, সিস্টেম যদি এক জায়গায় খারাপ হয়, তাহলে অন্য জায়গায় সেই প্রভাবটা পড়বে। আপনি যদি মান্থলি পেমেন্টটা ঠিক মতো করতে না পারেন বা না দেন, তাহলে কিন্তু আমিও কিন্তু আমাদের স্টাফদেরকে সঠিক সময় পেমেন্ট করতে পারবো না। তাহলে কিন্তু স্কুলের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে স্কুলের যে পেমেন্টটা রয়েছে আপনাদের বাচ্চার মান্থলি পেমেন্ট, সেটা আপনি দয়া করে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দিবেন। বাকি কিভাবে শিক্ষা প্রদান করতে হবে, কিভাবে আপনার বাচ্চার কে ভবিষ্যৎ নির্ণয় করতে হবে, সেটা আমরা দেখে নেব। এবং আপনারা শুধু বাড়িতে রাত্রিবেলা একটু গাইড দিবেন বাচ্চাদেরকে। তারা যে স্কুল থেকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলো ঠিক মতো করছে কিনা, খাতাগুলো বইগুলো একটু চেক করবেন, বাচ্চাদেরকে একটু দেখবেন। তাহলে তারা ভয় করবে না। আমার বাবা হোক বা আমার মা আমার স্কুল থেকে যে পড়াগুলো দিয়েছে চেক করছে, তাহলে তার মধ্যে ভয় থাকবে। এই ভয়টা যাতে থাকে তাদের মধ্যে, তাহলে তারা বাড়ি থেকে পড়াশোনা করে আমাদের ক্লাসে এসে পড়াগুলো দিতে পারবে। আর তারা যদি রাত্রিবেলায় বাড়িতে না পড়তে বসান, এখানে ব্যাগ ওপেন করলো, এখানেই ক্লোজ করলো, পরের দিন এখানে আবার ওপেন করছে, এখানেই ক্লোজ করছে, তাহলে তার কিন্তু উন্নতি হবে না। এই সব রকম দিকগুলো আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে
চলতে হবে। আমি এখনো আরেকবার বলে দিচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমরা শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক তিনটা মিলেই ত্রিভুজের মতো, ত্রিভুজের যেমন তিনটা বাহু হয়, তিনটা কোণ থাকে, একটা সম্পর্ক ভালো থাকে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এই তিনজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলে তাহলে সেই স্কুলের উন্নতি হবে, সেই স্কুলের শিক্ষার্থীদের উন্নতি হবে, সবার একটা উন্নতি হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে আমাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে